যখন পঙ্কজ সিনহার ওর ফ্যামিলি নালন্দা থেকে ঘুরে পাটনায় ফিরে আসবে, সেই সময় কিছু অপরিচিত লোক ওদের ওপর হামলা করবে, আর সেই হামলায় গীতা সিনহা মারা যাবে, কিন্তু বাকিদের কিচ্ছু হবে না। খুনের উদ্দেশ্যে পঙ্কজ গীতাকে নালন্দায় নিয়ে যায়। সঙ্গে ছিল ছেলে অনমোল, গীতার ভাই যতীন আর যতীনের স্ত্রী রমা। চক্রান্তের প্রথম ধাপ ভালোভাবেই পার হল। আমরা সকালে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবো, বাই রোড, আমাদের গাড়িতে। নালন্দা থেকে ফেরার সময় আমরা প্রথমে NH-31 ধরবো, তারপর NH-30, আর এই দুটো রাস্তার মাঝে কোথাও একটা বাইপাস আছে। আমি চিনি এই বাইপাসটা, ওখানে আমার ছোটবেলা কেটেছে, কিন্তু এই বাইপাস তো সন্ধ্যের পরে একদম নিস্তব্ধ হয়ে যায়। আমি জানি, আর সেই জন্যই আমি নালন্দা থেকে একটু দেরি করে বেরোবো, যাতে এখানে পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যায়। জামাইবাবু, ব্রেক চাইলে বলো, আমি চালিয়ে নিচ্ছি। আরে না না যতীন, আমি ঠিক আছি। যদিও পৌঁছতে পৌঁছতে 11টা বাজবেই। আরে তাতে সমস্যা কোথায়, ঠিক সময় পৌঁছে যাব। তোমার কোনো তাড়া নেই তো? আরে না, কিসের তাড়াহুড়ো। আরে কিন্তু আমাদের তো তাড়াতাড়ি আছে, অনমোলের স্পোর্টস ডে কালকে, আর 6:30টার মধ্যে স্পোর্টস গ্রাউন্ডে পৌঁছতে হবে। ওটা তো মিস করা যাবে না, তাই না? আরে চিন্তা করো না, কিচ্ছু মিস হবে না। বাবারে বাবা, 5 বার ধরে বলছো এই কথাটা, মনে আছে আমার। সবাই ঠিকঠাক সময় যে যার জায়গায় পৌঁছে যাবে। তুমি আর দুটো লোকের কথা বলছিলে না? বাকি দুজন একদম পাকা খিলাড়ি সাহেব, এবার কোনোভাবে মিস হবে না। আপনি শুধু এটুকু করবেন যে নালন্দা থেকে বেরোবার আগে আমাকে একটা ফোন করবেন, তারপর কোনো না কোনো বাহানায় গাড়িটাকে ওখানে দাঁড় করাবেন। তারপরের কাজটা আমরা সামলে নেব। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। ধরো ধরো ধরো। সত্যি বলবো দিদি, খুব ভালো লাগে যখন তোকে আর জামাইবাবুকে এইভাবে দেখি। 4 বছর আগে তো কত ভয় পেয়ে গেছিলাম আমরা। তোরা তো শুধু ভয় পেয়েছিলি, চিন্তা করছিলি। আমার তো মনে হয়েছিল তখন যেন মরেই যাব। তোমরা কি পৌঁছেছো? আরে কখন পৌঁছে গেছি সাহেব, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি আর পুরনো ফিল্মি গান শুনছি। আমাদের ওখানে পৌঁছতে এখনো মিনিট 45 মতো সময় লাগবে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বেরোবেন না, সূর্যটা ডুবে যেতে দিন, কারণ যত অন্ধকার থাকবে তত ভালো। ঠিক আছে, আমি বেরোনোর আগে আবার ফোন করব। ঠিক আছে। কাল কাল আমাকে কেউ দেখতে আসছে। আসবে না, কালকের ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে নিশা। তুমি সবকিছু প্ল্যান করেই করছো তো? একদম। আমরা ধরো ঘন্টা 2 বাদে এখান থেকে পাটনার জন্য বেরোবো। পঙ্কজ, আমার খুব ভয় লাগছে। শুধুমাত্র একটা দিনের ব্যাপার নিশা, কাল থেকে দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের জীবনে এবার শান্তি আসবে নিশা। আমরা দুজন সত্যি এবার এক হয়ে যাব। আমরা মুক্তি পাবো নিশা, যা খুশি করতে পারবো। পঙ্কজ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু নিশা। একে তো নিজেই পিকনিকের প্ল্যান করলেন, কিন্তু তাও অর্ধেকের বেশি সময় ফোনেই লাগিয়ে দিচ্ছেন। আরে না না শালাবাবু, আসলে আমাদের কোম্পানির একটা আমেরিকান ক্লায়েন্ট আছে, যখনই তার ব্যাপারে কোনো কথা থাকে আমার জুনিয়র আমাকেই ফোন করে বসে, তাই জন্য ওদের ডাইরেক্ট ফোন করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন, এবার তো যাওয়ার সময় হয়ে গেছে। এখন বেরোলে রাত 10টার মধ্যে পৌঁছাবো। আরে এত তাড়াতাড়ি কি আছে, চলো আরো খানিকক্ষণ এনজয় করা যাক, তারপর যাওয়া যাবে। পাক্কা সময় আছে? আরে অনেক সময় আছে, চলো। চলুন। চলো, রেডি, স্টেডি, গো! আরে আরে আরে, আসো আসো আসো। আনমোল তো জিতে গেছে, তুমি হেরে আরে গেলে। বাহ!
দারুণ ব্যাপার। বাবাকে হারিয়ে দিলে বাবা। এ, বাহ, 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 বাহ। আমার আনমোল কি জিতে জোরে গেছে। দৌড়ালো। এই নাও সবাই গরম গরম চা। আরে বাহ, হ্যাঁ আমাকে তো এই নাও তোমার জন্য পরোটা। আরে বাহ, আরে বাবা, করেছো কি? কি ব্যাপার জামাইবাবু, হয় ফোনে কথা বলছেন না হলে ঘড়ি দেখছেন। এস কি? আরে শালাবাবু, তেমন কিছু নয়। আমি দেখছিলাম যে ঠিক কটা বাজে। দেখো, সময়ের খেয়াল তো রাখতেই হয়। হ্যাঁ হ্যাঁ গো, আমারও মনে হচ্ছে যে খাবার খেয়ে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। 6টা বেজে গেছে অলরেডি। আরে খাও না আস্তে আস্তে, তারপর 15-20 মিনিট বাদে বেরিয়ে যাব। আরে পঙ্কজ কোথায় চলে গেল? ওই তো টয়লেটের দিকে গেল, মনে হচ্ছে ফোনে অফিসের লোকের সঙ্গে কথা বলছে। আমরা 5 মিনিটের মধ্যে এখান থেকে বেরোচ্ছি। আমরা এখানে পুরো তৈরি আছি সাহেব, আপনি বাইপাস রোড ধরে আসুন সাহেব। ঠিক আছে? ভাই সব রেডি হয়ে গেছে, একটা কাজ করি, পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। পার্টি রওনা হচ্ছে। চলো। কি গো, পিকনিকের প্ল্যানটা তোমার ছিল আর তুমি সারাদিন ফোনই করে গেলে। আরে তেমন নয় ব্যাপারটা, কিন্তু তোমরা সবাই এনজয় করেছো তো নাকি? কি রে? বাবা, আমরা এখন বাড়ি যাব, খুব মজা করেছি। চলো যাই মামা। জামাইবাবু, আমি প্রায় ভাবতাম যে কিভাবে এই কথাটা বলবো, কিন্তু আজ যখন সুযোগটা পেয়েছি তখন বলেই দিই। কি বলো তো? এই যে আপনি আর দিদি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে এলেন, আবার কিভাবে একসঙ্গে এগিয়ে যাচ্ছেন, খুব ভালো লাগে আপনাদেরকে একসঙ্গে দেখতে। আর দিদিকে এভাবে খেয়াল রাখার জন্য থ্যাংক ইউ। আরে না না যতীন, থ্যাংক ইউ তো বরং আমার গীতাকে বলা উচিত, যে ও আমার সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে আমার সঙ্গে সংসারটা করছে। আজ আমি সকালেও দিদিকে এই একই কথা বলছিলাম। দিদি বলছিল যে ওই সময় দিদির মনে হতো যে দুঃখের চোটে মরেই যাবে। যতীন, সত্যি কথা বলতে গেলে কি কথাটা খুব ভুল নয়। রোজ রোজ এরকম ভাবে কষ্ট পাওয়ার চেয়ে আমার মনে হয় যে একবারই যেটা হওয়া সেটা হয়ে যাওয়া ভালো। একটা হ্যাপি ফ্যামিলি দেখানোর নাটক করা হয়, যাতে সেই নাটকের চাদর দিয়েই সেই ভয়ঙ্কর অপরাধকে চাপা দেওয়া যায়, যা সামনের মোড়েই হতে চলেছে। আরে 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 জামাইবাবু, কোন রাস্তা নিয়ে নিলেন আপনি? ঘোরান ঘোরান, ভুল রাস্তা নিয়ে নিয়েছেন। আরে না না যতীন, এটা একটা নতুন বাইপাস হয়েছে, আমরা কমপক্ষে 1 ঘন্টা আগে পৌঁছবো। নতুন বাইপাস? হ্যাঁ। এটা কবে তৈরি হলো? আপনি শিওর তো? আরে 100% শিওর। আমার এক বন্ধু প্রায়শই পাটনা থেকে নালন্দা যাতায়াত করে থাকে, সেই আমাকে বলেছে। আচ্ছা চলো। এই পার্টি এসে গেছে, তোরা তৈরি তো? মিস যেন না হয়। চল। আরে জামাইবাবু, এই রাস্তাটা তো বন্ধ। আরে কি মুশকিল বলো তো, আমার বন্ধু তো বলেছিল যে এই রাস্তাটা সোজা পাটনায় গিয়ে মেশে। মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে আগে। দেখুন না, পরিষ্কার তো লেখাই রয়েছে বোর্ডে, রাস্তা বন্ধ। তারপর পাথর লাগিয়ে ব্লক করে রেখেছে। কি হয়েছে গো, কোথায় এলাম? কিছু না দিদি, মনে হচ্ছে খারাপ রাস্তায় ঢুকে গেছে। বাইপাস নিয়েছি কিন্তু রাস্তাটা বন্ধ। ঠিক আছে, আমরা বরং একটা কাজ করি, আবার NH-31টাই ধরি, জাস্ট 10 মিনিটের মামলা। আরে ও দাদা, সামনের রাস্তা বন্ধ, গাড়িটা পিছনে নিন।
পঙ্কজ এনারা এখানে কেন আসছেন? কি চাই ভাই? তোমরা কে ভাই? বাইরে বেরো, বাইরে বেরো। পঙ্কজ ভাই তোমাদের টাকার দরকার তো, তোমরা সমস্ত টাকা পয়সা নিয়ে নাও। আমরা পরিবার নিয়ে বেরিয়েছি ভাই, আমাদের ছেড়ে দাও। এই সব টাকা নিয়ে না, সব নিয়ে নাও। ম্যাডামদেরকে নেমন্তন্ন করতে হবে নাকি? বার কর, বার কর সব। কি হলো মাম্মা? কিছু না, কিছু না বাবা। তুমি শুয়ে পড়ো, শুধু বাইরে বেরিও না। নিচে বস। দাদা আমাদের বলবেন যে আপনাদের কি চাই? আমি তো কথা বলছি। দেখো ভাই, তোমাদের টাকা চাই তো, হ্যাঁ তোমরা সমস্ত টাকা নিয়ে নাও, আর মহিলাদের গয়নাও নিয়ে নাও, কিন্তু আমাদের ছেড়ে দাও ভাই, আমাদের সঙ্গে একটা বাচ্চা ছেলে রয়েছে। দেখুন দাদা, আপনাদের মনে হচ্ছে কোনো ভুল হয়েছে। আমরা তো অন্য রাস্তা দিয়ে চলে এসেছি, আপনারা তো অন্য কারোর অপেক্ষা করছিলেন। এখানে আপনাদের যমরাজ অপেক্ষা করছিল সাহেব। আমাদের খিদে মেটাবেন না? সমস্ত টাকা পয়সা তো দিয়ে দিচ্ছে এ, ভাই। তোর পয়সা কোথায় পালিয়ে যাচ্ছে রে? সে তো আমরা নেবই, কিন্তু ব্যাপারটা হলো যে একটু মস্তি করতে চাইছি আমরা। এই দুটো লেঙ্গুর আর ওই ছোট বাঁদরটার উপর একটু নজর রাখ। হ্যাঁ, এই কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ, একটুখানি নড়াচড়া করলে না গুলি করে বাচ্চার খুলি উড়িয়ে দেবো। না না না, বাচ্চাটাকে কিছু করবেন না দাদা। চলে আয় না। আয়, আয়। এই, চল চল চল। পঙ্কজ! দাদা, 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 টাকা চাইলে নিয়ে যান না, কেন করছেন এগুলো? দাদা, আমাকে ছেড়ে দিন। গীতা, দাদা, কি করছেন আপনারা? দাদা, আপনার 8 টাকা লাগলে আমি এটিএম থেকে বার করে এনে দিচ্ছি। দাদা, ছেড়ে দিন। কি করছো এই, ভাই চুপ। তোমরা? তুই একদম দাদা, চুপ। আরে, আর একবার নড়লে না বাচ্চার খুবই সত্যিকারের উড়িয়ে দেবো। ছেড়ে দিন। চল, চল, সালি, চল। চল। দাদা, দাদা, আমরা হাত জোড় করছি আপনার সামনে, আমাদের ছেড়ে দিন। দাদা, যত পয়সা দরকার আপনাদের আমরা দেবো, আমাদের যেতে দিন প্লিজ। চল, শাড়ি খোল। না, শুনিস নি? চল খোল। আপনাদের হাত জোড় করে বলছি, পায়ে এই, পড়ছি। সর। কোনো ব্যাপার না, আমি খুলে নিচ্ছি। না না, ছেড়ে দিন আমাদের, আমি বলছি ছেড়ে দিন এই, আমাদের। সালি। তোর মতো জঙ্গলি মালকে কি করে সাহায্য করতে হয় আমি জানি। দেখতে চাস নাকি? হ্যাঁ, দেখাবো নাকি তোকে? দেখতে চাস? ভাই, এটাই সুযোগ। চল। গীতাদি, গীতাদি, গীতাদি চোখ খোলো, গীতাদি, গীতাদি চোখ খোলো, গীতাদি চোখ খোলো। যতীন, পঙ্কজদা, ওরা গীতাদিকে মেরে ফেলেছে। একদম লোকেরা গুলি মেরে দাও কিন্তু। চুপ, চুপ কর। গীতা, চুপ কর বলছি। গীতা, গীতা। এই, চুপ কর। নিবে? তালি বহুত বাড়াবাড়ি করছিল, মেরে দিয়েছি গুলি। গাড়ি স্টার্ট কর, চল। একদম নড়বি না, নড়লেই মেরে দেবো। চল, চুপচাপ বসে থাক। যতীন, পঙ্কজদা, গীতাদি চোখ খোলো, বাবা, গীতাদি, আয়। গীতাদি চোখ কেন খুলছে না? গীতা, চোখটা খোলো না গীতাদি। গীতা, গীতা, মাম্মা, চোখ খোলো গীতা, গীতা চোখ খোলো। ওরা এ কি করে গেল? চোখটা খোলো না। বাবা, ওঠো না, বাবা, বাবা। দুটো গুলি সোজা বুকে, হার্টে আটকে গেছিল। হার্টটা পুরো তছনছ হয়ে যায়।
স্যার সামনের রাস্তা ক্লিয়ার আছে, সামনে 30 কিলোমিটার দেখে এসেছি। ডাকাতরা ইচ্ছে করে রাস্তাটা বন্ধ কেউ করেছে। কিছু দেখেছে বা শুনেছে? স্যার একটা চায়ের দোকান পাওয়া গেছে, ওর মালিকের সঙ্গে কথা হয়েছে, বলছে এই রাস্তায় ট্রাফিক থাকেই না, সামনে কোনো গন্ডগোলও নেই, ও কিছু দেখেও নি। গাড়িটা মনে আছে আপনার? না স্যার, খুব অন্ধকার ছিল আর আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম স্যার। ওদের মধ্যে কারোর মুখ চেনা আছে? না স্যার, সবার পুরো মুখটা ঢাকা ছিল। গাড়িটা কি প্রথম থেকেই আপনাদের ফলো করছিল? না মনে হচ্ছে না, কারণ আমরা প্রথমে এখানে আসি, এখানে রাস্তা বন্ধ ছিল, যখন রিভার্স নিচ্ছিলাম তখন পিছন থেকে এসে দাঁড় করায়। স্যার মনে হচ্ছে ঘাপটি মেরে বসেছিল ওরা, যে কখন ওই রাস্তায় কোন পার্টি যাবে। এরা গেছিল আর ফেঁসে গেল। পঙ্কজ সিনহা ও তার ফ্যামিলি শর্টকাট নিতে এই রাস্তাটা বেছে নিয়েছিল আর ফেসে গেল। এই নতুন হাইওয়েতে এটাই প্রথম ঘটনা স্যার। সেই জন্যই রাস্তাটা বেঁচেছিল। দেখো, আমাদের ইনফরমারকে খবর দাও যে এই এলাকায় যত গ্যাং আছে সবার রিপোর্ট পাঠাতে। ওকে। 4 জন ছিল না? হ্যাঁ স্যার, গীতা দেবীর ভাই আমাদের এটাই বলেছিল যে 4 জন ছিল। আর স্যার পঙ্কজ বাবুর সঙ্গে এখনো কথা হয়নি, আন্না যতীনের স্ত্রী রমার সঙ্গে, আন্না বাচ্চাটার সাথেও। মিডিয়ায় খবর ছড়ানোর আগে আমাদের এই কেসটা সলভ করতে হবে। কেসটাকে টপ প্রায়োরিটিতে রাখো। স্যার। পঙ্কজ আর রমার স্টেটমেন্ট যতীনের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যায়। এরকমটাই মনে হচ্ছিল যেটা সত্যি কোনো ডাকাতদের হামলা ছিল যেখানে গীতাকে খুন করা হয়। এই ভয়ঙ্কর নাটকের প্রথম ভাগ সফল হলো। দ্বিতীয় ভাগও খুব সঠিক পদ্ধতিতে খেলা হলো। দুই চরিত্র পঙ্কজ আর নিশা নিজের নিজের অ্যাক্টিং খুব সুন্দরভাবে করে দেখালো। কিন্তু যাদের জন্য এটা নাটক ছিল না, তাদের জীবনে শোক আর দুঃখের ছায়া নেমে আসে। নালন্দা আর পাটনার প্রত্যেক সোর্সকে অ্যাক্টিভেট করা হলো, বহু হিস্ট্রি শিটারকেও জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু পুলিশের হাতে একটাও এমন তথ্য আসছিল না যা এই কেসটাকে অন্য কোনো পথ দেবে। গীতার বাবা মা আর ভাই যতীন এই ব্যাপারটা মানতেই পারছিল না যে এটা ভাগ্যের কোনো খেলা ছিল। একটা পিকনিক, একটা হ্যাপি ফ্যামিলিতে এত দুঃখ আর কষ্ট কি করে আর কেনই বা নিয়ে এলো। নাটকের দ্বিতীয় পর্বের পরের ধাপেও পঙ্কজ নিজের পার্ট খুব ভালোই করে দেখাচ্ছিল। সে তার সন্তানের কষ্টে তাকে খুব ভালোভাবেই সামলাচ্ছিল, সেই কষ্ট যা সে নিজেই তার সন্তানকে দিয়েছিল। এই নাটকের যারা পার্শ্ব চরিত্র ছিল তাদেরও পারিশ্রমিক দেওয়া হলো। এই নাটকের লিড ক্যারেক্টারদের সামনে এবার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল। শুধু আর মাত্র কিছুদিন তাদের এই দুঃখের রোল প্লে করতে হবে, আর তারপর তাদের হিসেব মতো হ্যাপি এন্ডিং হতে চলেছে। এই কেসে খুনের প্ল্যানিং আর মোডাস অপারেন্ডি টপ ছিল, আর সেই জন্যই পুলিশের হাতে একটাও প্রমাণ আসছিল না। তাহলে কি এটা একটা পারফেক্ট মার্ডারের রেয়ারেস্ট অফ রেয়ার উদাহরণ হতে চলেছিল, নাকি এই রোমহর্ষক নাটকের আরো একটা অধ্যায় বাকি আছে? স্যার আমি যতীনলাল বলছি, গীতা সিনহার ভাই। 2 সপ্তাহ হয়ে গেল, কিছু জানা গেল না, কেউ ধরা পড়লো না স্যার। দেখুন, আমরা আপ্রাণ চেষ্টা করছি, যখনই কোনো ব্রেক থ্রু পাবো আপনাকে ইনফর্ম করব। ঠিক আছে স্যার। স্যার। আচ্ছা, ওই বাইপাস রোডে যে মার্ডারটা হয়েছিল তার কি খবর? স্যার সত্যি কথা বলতে এখনো ব্ল্যাঙ্ক। হিস্ট্রি শিটাররা একটাও গ্যাংয়ের নাম বলতে পারি না এখনো, যারা ওখানে ওই সময় ছিল। অনেক ডাকাত দেখেছি এতদিন ধরে। ডাকাতি প্রথা অনেক দিন পুরনো, কিন্তু এই ডাকাতটা। স্যার আপনার মনে হয় যে ওরা ডাকাত ছিল না? রাজেন, ডাকাতরা কি করে? ডাকাতরা বন্দুক দেখিয়ে মানুষদের লুট করে। টাকা, গয়না, মূল্যবান যা জিনিস থাকে সেগুলো লুট করে। কিন্তু এই ডাকাতরা লুট করার আগে 2 জন মহিলাকে রেপ করার কথা ভাবে, আর তার মধ্যে একজন মারা গেলে 1 পয়সাও লুট না করে, কোনো জিনিস না নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। স্যার হতে পারে ওরা গীতা দেবীর মৃত্যুর পর ভয় পেয়ে গেছিল। এটাতেই তো চিন্তা হচ্ছে রাজন। ওরা তো ডাকাত ছিল, ওদের হাতে বন্দুক ছিল, চাইলেই গাড়ি দাঁড় করাতে পারতো। 2 জন মহিলাকে রেপ করার উদ্দেশ্যে জঙ্গলে নিয়ে যায়, আর তার মধ্যে একজনকে গুলি করে মারে। এইসব করতে ভয় পায়নি ওরা? স্যার হতে পারে গুলি ফায়ার করার পর ভয় পেয়ে গেছিল, প্ল্যান ছিল না, হয়ে গেছিল, তারপর ওখান থেকে পালিয়ে যায়। হতে পারে এটা কোনো নতুন গ্যাং। কতদিনের জন্য ওকে অপেক্ষা করাবি? উত্তর কেন দিচ্ছিস না? কারণ আমার কাছে উত্তরটা নেই মা। পুরো কনফিউশনে ভর্তি আমার মাথাটা। তুমি একটা কাজ করো, ওকে বলে দাও যেন আমার জন্য অপেক্ষা না করে। আরে তোর এখন 28 বছর বয়স, বড় হয়ে গেছিস, আবার কিসের কনফিউশন? মা, সবার আগে তুমি এই বয়স নিয়ে কথা বলাটা বন্ধ করো। আর তাছাড়া এটা বিয়ের সিদ্ধান্ত, কোনো স্কুটার ফুটার কেনার ব্যাপার নয়। আর আমি জানি যে ভুল সম্পর্কের কি পরিণতি হতে পারে।
কি রমা বৌদির কাছে রেখে এলে? হ্যাঁ, অনেকদিন ধরে বায়না করছিল, তাই ওখানে রেখে এলাম। আর তাছাড়া নিশা এটাই তো ন্যাচারাল দেখাবে, তাই না? যেমন আমরাও ধীরে ধীরে নর্মাল জীবনে ফিরছি। কি হয়েছে বলো তো? তুমি কি টেনশনে আছো? একের পর এক ছেলেকে রিজেক্ট করে চলেছি আমি। তো ভালোই তো হয়েছে। মোটেও ভালো নয় পঙ্কজ। নিশা কথা কেন বলছো বলো তো? আরো বড় একটা টেনশন আমাকে দিন রাত কুড়ে কুড়ে খাচ্ছে। সেটা কি? একটা অদ্ভুত ভয় লাগে আমার। আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে কখনো না কখনো তো তুমি কথা বলবে বাবার সাথে, বিয়ের প্রস্তাব নিয়ে যাবে ওনার কাছে। নয়তো আমি বলে দেবো যে আমি পঙ্কজকে বিয়ে করতে চাই। তাতে ভয় পাওয়ার মতো কি আছে? কিছু নেই। তোমার মনে হয় না যে যতীন দাদার সন্দেহটা বাড়বে যে এত বছর ধরে এদের সম্পর্কটা টিকে ছিল? তারপর 2 2 4 করবে, বলবে যে গীতা দিদিকে ডাকাতটা নয়, এরা দুজন খুন করেছে। আর তারপর আমরা দুজন ফাঁসিতে ঝুলব। না নিশা, না, আমাদের কারোর ফাঁসি হবে না। এরকম কিচ্ছু হবে না, বিশ্বাস করো। বরং আমার তো মনে হয় যা কিছু হয়েছে সেটা একেবারেই ঠিক হয়েছে সবার জন্য। হ্যাঁ, যদি এর আগের 3টে অ্যাটেম্পটে গীতা মারা যেত তাহলে ঠিকই একটা সন্দেহ হতো যে কেউ একজন ঘরোয়া মহিলাকে কেন খুন করবে। কিন্তু এই যে 4র্থ অ্যাটেম্পটটা হলো না, এটা একদম স্মুথ গেছে। ডাকাতদের হামলা, পুরুষদের আর বাচ্চাকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে রেখে মহিলাদের টেনে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে, রেপ অ্যাটেম্পট, আর তারপর গুলি করা হয়েছে। একদম ফুল প্রুফ। তুমি দেখে নিও নিশা, 2-4 মাসের মধ্যে পুলিশ নিজেই এই কেসটা বন্ধ করে দেবে। তোমার কি গীতা দিদির কথা মনে পড়ে না? হ্যাঁ নিশা, মাঝে মাঝে ওর কথা মনে পড়ে তো বটেই। মেয়েটা আমাকে ডিভোর্স না দিয়ে এত বোকামি করলো, পুরো ব্যাপারটা কত সহজ হয়ে যেত। ও চাইলে আনমোলকে নিজের কাছে রাখতে পারত, নাহলে আমি রাখতাম, নাহলে জয়েন্ট কাস্টাডি হতো। আর টাকা পয়সার ব্যাপারেও ওর ভাবার দরকার ছিল না, শুধু আমাকে ছেড়ে দিলেই হতো। আমাকে যদি মুক্তি দিয়ে দিত তাহলেই। স্যার, আমরা নালন্দা থেকে প্রায় 6:30টার আশেপাশে বেরোই, আর 7টার মধ্যে ভালোই অন্ধকার হয়ে যায়, মানে একেবারে রাত হয়ে গেছিল। আর 7:45 কাছাকাছি আমরা ওই অপয়া বাইপাসটার কাছে পৌঁছেছি। আর মোটামুটি 20 মিনিট ড্রাইভ করার পর আপনারা দেখলেন যে রাস্তাটা ব্লক ছিল, রাইট? হ্যাঁ স্যার, প্রায় 20 মিনিটই হয়েছিল। আচ্ছা, আপনার কোনো অদ্ভুত কিছু আশ্চর্য লাগেনি? হ্যাঁ স্যার, আমার একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু আমি আমার জামাইবাবুকে জিজ্ঞাসাও করেছিলাম যে উনি শিওর কিনা রাস্তাটার ব্যাপারে। উনি বলেন ওনার কোনো বন্ধু আছে যে প্রায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। উনি বলেন যে শর্টকাট 1 ঘন্টা বাঁচবে। এনিওয়ে, এই পিকনিকের মাঝে আপনার কিছু মনে হয়েছিল? পিকনিকের মাঝখানে? মানে আমি বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। দেখুন, আপনি তো এটা জানেনই যে এই কেসে এখনো অবধি কোনো ব্রেক থ্রু আমাদের হাতে আসেনি। আর একটা ব্যাপার নিয়ে আমরা খুব চিন্তায় আছি। কি ব্যাপার স্যার? এটাই যে ওরা তো ডাকাত ছিল, তো তাহলে ওরা রেপ অ্যাটেম্প করার আগে বা রেপের সময় আপনাকে এবং পঙ্কজকে কেন লুট করেনি? ওরা সোজা গীতাকে গুলি করে মেরে ফেলে। ওখানে তো কোনো ভিড় জড়ো হয়নি, কিছু ছিলই না, বাঁচানোর জন্যও কেউ আসতো না। তাহলে ওরা টাকা পয়সা না নিয়ে ওখান থেকে কেন পালিয়ে গেল? কিসের ভয় পেয়েছিল ওরা? বন্দুক ছিল ওদের কাছে। আমরা একবার নয় 1000বার বলেছিলাম যে সব টাকা নিয়ে নাও, আমাদের গাড়ি নিয়ে নাও। আমি এটিএম থেকে আরো ক্যাশ বার করে দেওয়ার জন্য রাজি ছিলাম, কিন্তু ওরা আমার স্ত্রী রমা আর আমার দিদিকে নিয়ে দূরে জঙ্গলে চলে যায়। কিছুক্ষণ পরে আমরা গুলির শব্দ শুনি, আর ওরা আমার দিদিকে গুলি মেরে দিয়েছিল স্যার। কিন্তু আপনার স্ত্রীকে গুলি মারেনি, আপনাকেও মারেনি, বাচ্চাকে মারেনি, পঙ্কজকেও মারেনি, আর একটা টাকা না নিয়েই সেখান থেকে পালিয়ে যায় কেন? ওরা এরকম কেন করলো না আমি কি করে জানবো? থানায় আসার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি বলছিলেন যে পিকনিকের মাঝখানে কোনো কিছু অদ্ভুত ছিল, কেন? এমনি। আপনি কি কারোর উপর সন্দেহ করছেন? কারোর উপর সন্দেহ করার মতো কিছু কারণ আছে? জানি না স্যার। গীতার মৃত্যুতে কার সুবিধা হতো?
আর কিভাবে সুবিধা হতো? কোনো বড় ইন্স্যুরেন্স প্ল্যান? যদি এই কারণে গীতার মৃত্যু হয়, তাহলে স্বাভাবিকভাবেই স্বামী স্ত্রীর মধ্যে একটু কি করব, এটাই আমাদের কাজ। প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমাদের দেখতে হয়, ক্লু খুঁজতে সবাইকেই সন্দেহ করতে হয়। থ্যাংক ইউ স্যার। স্যার, এই পাটনা থেকে নালন্দার একদিনের পিকনিকের আইডিয়া আসলে আমার জামাইবাবু পঙ্কজের, আর সবচেয়ে বেশি উৎসাহ ওনারই ছিল। আর আর স্যার, একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছিল যে গোটা পিকনিকের মধ্যে প্রায় 85% টাইম জামাইবাবু মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, আর হয়তো একটু টেনশনও ছিলেন স্যার। বারবার নিজের ঘড়ি দেখছিলেন, আর যখন আমি বলছিলাম বাড়ি যেতে, তখন বলছিলেন এত তারা কিসের। আর বেশ অনেক সময় পেরোনোর পর ওখান থেকে বেরোই আমরা। সোজা একটা প্রশ্ন করি আপনাকে, আপনার কি মনে হয় যে আপনার জামাইবাবু জেনে বুঝেই NH 31 ছেড়ে বাইপাসের দিকে গাড়ি ঘুরিয়েছিলেন? হ্যাঁ স্যার, গাড়ি ঘুরিয়ে তো ছিলেন, কিন্তু আমি ওই বাইপাসের ব্যাপারে এর আগে কখনো শুনিনি। কিন্তু ওই সময় আমার অদ্ভুত কিছুই লাগেনি স্যার। আরেকটা প্রশ্ন, হাইপোথেটিক্যাল, যদি আমরা এটা ধরে নিই যে আপনার জামাইবাবু পঙ্কজ সিনহা চক্রান্ত করে আপনার দিদি গীতা সিনহাকে খুন করিয়েছেন, তো এতে আপনার জামাইবাবুর কি লাভ থাকতে পারে? স্যার, স্যার যদি এরকম কিছু করানো থাকতো তাহলে 4 বছর আগেই করতে পারতেন। 4 বছর পরে কেন? 4 বছর আগে? কি এমন ঘটেছিল 4 বছর আগে? স্যার, 4 বছর আগে জামাইবাবু আমার দিদির কাছ থেকে ডিভোর্স চেয়েছিল। 4 বছর আগে ডিভোর্স, আর বাচ্চার বয়স এখন 5 বছর। মানে যখন বাচ্চা 1 বছরের ছিল তখন উনি ডিভোর্স চেয়েছিলেন, রাইট? হ্যাঁ স্যার। মহিলা ইনভলভ ছিলেন? আমাদের খুড়তুতো বোন নিশা, যে প্রেগনেন্সির সময় দিদিকে হেল্প করার জন্য দিদির বাড়িতেই থাকতো, আর জামাইবাবু ওর সঙ্গে বিয়ে ঠিক করবে বলে পাগলামি করছিল। আর এই যে নিশা মেয়েটি, সেও কি পাগলামি করছিল? হ্যাঁ স্যার, বরং পঙ্কজ একবার সুসাইড অ্যাটেম্পটও করেছিল, কিন্তু স্যার ওই কেসটা তো ওখানেই শেষ হয়ে গেছিল। এটা অ্যাফেয়ারের ভাইরাস, এত সহজে যায় না, অনেক বছর লেগে থাকে। বাবু দেখ, আমি জানি যে তোর মা এই পৃথিবীর বেস্ট মা ছিল, আর ওর মতো আরো একজন মা আমি তোকে এনে দিতে পারবো না। আমার অন্য কোনো মা চাই না, আমার মাই বেস্ট ছিল। বিকাশের বাবা মা মুখের ওপরই না বলে দিল। এর থেকে ভালো ছেলে নিশার জন্য আর কখনোই পেতাম না। জানি না এই মেয়েটা কেন যে এরকম হয়ে গেল। মিনা, আচ্ছা ওই পঙ্কজ আর নিশার মধ্যে যা কিছু চলছিল তা কি পুরোপুরি থেমে গেছে নাকি এখনো চালাচ্ছে ওরা? পঙ্কজ এতটাও নিচে নামতে পারে? জানি না মা, কিন্তু যখন ওই দিনটার কথা ভাবি তখন প্রত্যেকটা জিনিস জুড়ে যায়, প্রত্যেকটা ব্যাপার একটা ষড়যন্ত্র মনে হয়। আগে থেকে প্ল্যান্ড মানে আপনার স্ত্রী গীতা দেবী, আপনার ছেলে, আপনার শালা, শালার বউ সবার সাথে পিকনিকে যাওয়ার প্ল্যান আগে থেকেই প্ল্যান ছিল? হ্যাঁ অবশ্যই। পাটনা থেকে নালন্দা পর্যন্ত যদি দুটো ফ্যামিলি একসঙ্গে যায় তার কোনো প্ল্যানিং হবে না? শুনেছি আপনি অফিসের কাজে খুব ব্যস্ত থাকেন, আর আপনি যদি অফিসে নাও থাকেন তাহলে আপনার কাজ ননস্টপ চলতে থাকে। দেখুন ইন্সপেক্টর, আমি আমার কোম্পানির মার্কেটিং হেড, কাজের কোনো টাইমিং নেই আমার। আচ্ছা মার্কেটিং হেড সাহেব, খুনের দিনে, বলতে চাইছি প্ল্যান্ড পিকনিকের দিনেও আপনি খুব বিজি ছিলেন। আপনার অফিস থেকে একের পর এক কল আসছিল আপনার ফোনে। দেখুন ওই দিনকে ওখানে যা কিছু ঘটেছে সে সম্বন্ধে সবার স্টেটমেন্ট আছে আমাদের কাছে, আর সবাই একটাই কথা বলেছে যে ওই দিন আপনি পিকনিকে থেকেও পিকনিকে ছিলেন না। হ্যাঁ, আমি সেদিন বিজি ছিলাম খুবই। আমি নিজের জুনিয়রদের ফোন করছিলাম বারবার। ইন্সপেক্টর,
এই গোল গোল কথা না বলে আমরা সরাসরি সোজা কথায় চলে আসি। আপনি কি এটা বলবেন যে এই লাইন অফ ইনভেস্টিগেশনের মানেটা কি? মানে হলো আপনার স্ত্রীর হত্যাকারীদের আমরা ধরতে চাই। তাহলে পিকনিক আর আমার অফিসের কলগুলোর এর সঙ্গে সম্পর্ক কোথায়? মানে সেই দিন আপনার অফিস থেকে আপনার কোন নাম্বারে এই সমস্ত ফোনগুলো আসছিল? দেখুন, আমাদের রেকর্ড অনুযায়ী তো আপনার ফোন নাম্বার হলো 4445678988, তাই না? হ্যাঁ। কনফিউশন হচ্ছে খুব এই ব্যাপারটায়। আপনি বলছেন, আপনার শালাবাবু বলছে, আপনার শালাবাবু স্ত্রীও বলছে, আর যদি আপনার স্ত্রী আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো উনিও বলতেন যে সেই দিন আপনার অফিস থেকে আপনার কাছে লাগাতার কল আসছিল, একের পর এক কল আসছিল, কিন্তু আপনার এই নাম্বারে সেই দিন কি আপনার অফিস থেকে একটাও কল আসেনি মিস্টার পঙ্কজ সিনহা, হেড অফ মার্কেটিং। আপনার দুটো নাম্বার? হ্যাঁ। গোপন ব্যাপার, কারণ আপনার শালাবাবুর কাছে আপনার এই দ্বিতীয় নাম্বারটার কোনো ইনফরমেশন নেই। দেখুন, আসলে ওই দ্বিতীয় নম্বরটা আমি শুধুমাত্র অফিসিয়াল কলের জন্যই ব্যবহার করি। নিশা কি আপনার অফিসেই কাজ করে? বেগুসরায়ে থাকে নিশা। আমরা আপনাকে না বলেই আপনার আরেকটা নাম্বারের খোঁজ করে নিয়েছি, 4441235568। এটাই না? আপনার এই নাম্বার থেকে নিশার কাছে আর নিশার থেকে আপনার এই নাম্বারে হাজার হাজার কল হয়েছে। গত 1.5 বছরে প্রতিদিন অনেকবার করে ফোন কল আর SMS এক্সচেঞ্জ হয়েছে। আসলে নিশার সাথে আপনার অ্যাফেয়ার শেষই হয়নি, তাই না? এখন প্রশ্ন এটাই যে এই দুধের মধ্যে চুনাকে ফেললো, কারণ আপনি এই অ্যাফেয়ারের নাম্বার থেকে আরো অনেকের সাথেই ফোনে কথা বলেছেন, বিশেষ করে পিকনিকের দিনে, আর কিছু বিশেষ বিশেষ দিনেও আপনার ওদের সাথে কথা হয়েছে। আপনার প্রণয়ের কি এখানে ডাবল ট্রিপল শিফট চলছিল? আরে না না, মজা করছিলাম আমি। আমরা এটা জানি যে আপনি নিশার দায়িত্ব নিয়েছেন, নিশাকে আপনি ঠকাবেন না। তো এই নাম্বারগুলো কার? কোনো ব্যাপার না, চিন্তা করবেন না, আমরা সব জেনে গেছি, যেভাবে আপনার আরেকটা নাম্বার জেনেছি। হ্যাঁ, কাল রাতে আমরা এই 4 জনকেই ধরেছি পঙ্কজবাবু। শ্যাম, শরৎ, মুন্না আর কালু। হ্যাঁ, ওই 4 জনকে একটু বাজাতে হয়েছে, তারপর ওরা সবকিছু বলেছে। আমাদেরকে এক এক দিন, এক এক ঘন্টা, এক এক মিনিট, এক এক সেকেন্ডের হিসাব দিয়েছে ওরা, যে ওরা এতদিন ধরে কি কি করেছে। শ্যাম ডিটেলে সমস্ত কথা আমাদের বলেছে পঙ্কজবাবু, যে কিভাবে ও 3 বার মিস করেছে আর চতুর্থবারে আপনার স্ত্রীকে ও মেরেছে, আর কিভাবে আপনি আপনার স্ত্রীর সুপারি দিয়েছিলেন 4 লাখ টাকা 30 মার্চে আপনার স্ত্রী, আপনার সন্তানের মা গীতাকে হত্যা করতে। বেগুসরায়ের পুলিশ আপনার প্রেমিকাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করে নেবে। আপনি ভাবলেন কি করে যে আপনার স্ত্রীকে হত্যা করে আপনার প্রেমিকাকে আপনি বিয়ে করবেন আর এই অপরাধের কথা কেউ টের পাবে না? আমার তো অন্য কোনো উপায় ছিল না। ও তো আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না। আমি ওকে কতবার বলেছিলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু 4 বছর ধরে ও আমার কথায় কানই দেয়নি। বাহ, অ্যাফেয়ারও করবেন আবার সংসারও করবেন আপনি। ওর সঙ্গে সংসার করাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল ইন্সপেক্টর। আমি ভালোবেসেছিলাম নিশাকে, গীতা সেটা জানতো, আর গীতা এটাও জানতো যে আমি ওকে ভালোবাসি না। তারপরে ও আমাকে আর নিশাকে সাজা দেওয়ার জন্য ডিভোর্স দিতে রাজি হচ্ছিল না। এভাবে 3-3টে জীবনকেও একেবারে নরক করে তুলেছিল। এটা কোথাকার নাই ইন্সপেক্টর? একবার কারোর সঙ্গে বিয়ে হয়ে যাওয়া মানে কি সেই সম্পর্কটাকে সারা জীবন ধরে শুধুমাত্র বই নিয়ে যাওয়া? তাতে যদি ভালো নাও হয় তাহলেও বইতেই হবে। তাই এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি গীতাকেই মুক্তি দিয়ে দিলেন। হ্যাঁ, আমি গীতাকে খুন করিয়েছি। ভাড়াটে খুনি ডেকে আমি ওকে খুনটা করিয়েছি। আমি খুন করিয়েছি আমার স্ত্রী গীতাকে। কিন্তু এরকমটা আমি কেন করলাম ইন্সপেক্টর? কেন? কারণ ও 4 বছর ধরে প্রত্যেকটা মুহূর্তে একটু একটু করে আমাকে খুন করছিল, আর নিশাকেও। গীতা আর ওর বাড়ির লোক এটা মনে করতো যে চুপ করে গেলে
কাউকে চুপ করিয়ে দিতে পারলে সবকিছু আবার আগের মতো একেবারে ঠিক হয়ে যায়, কিন্তু কি করে হবে সেটা সেরকমটা হয় না। এটা তো প্রথমবার ঘটছে না যে একজন বিবাহিত পুরুষের কোনো মহিলার সাথে অ্যাফেয়ার হলো, সে তার ভুল বুঝতে পেরে শুধরে গেল। আরে আমার শুধরানোর কোনো দরকার নেই ইন্সপেক্টর। গোটা পৃথিবী যেন আমাদের দুজনকার মাঝখানে একটা ম্যারেজ কাউন্সিলরের মতন আচরণ করছিল, যেখানে আমার এই সম্পর্কটা নিয়ে এগোনোর কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমার দিক থেকে তো সম্পর্কটা ছিলই না। আমার জীবনে একজনই ছিল, সেটা নিশা। হ্যাঁ, আমার একটা ভুল শুধরানোর দরকার ছিল, গীতাকে বিয়ে করাটা, আর সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় ভুল, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হলো যে আপনি আপনার ভেতরের স্বার্থ আর নিষ্ঠুরতার রাক্ষসটাকে চিনতে পারেননি। আরে শোধরানো তো অনেক পরে, আপনার কাছে হত্যার মতো একটা অপরাধও এত সহজ সরল মনে হচ্ছিল যেন এটা রোজকার ঘটনা। ও আমাকে ছাড়ছিল না কেন ইন্সপেক্টর? তাই বলে হত্যা করে ওনাকে ছাড়াবেন? আপনি দুটো সম্পর্কের থেকে মুক্তি পেলেন ঠিকই, কিন্তু আইনের চোখে বন্দী হলেন। আপনার বাচ্চার ভবিষ্যৎটা ভাবলেন না। যদি আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎটা তখন ভাবতেন, তাহলে এইভাবে আপনার জীবন শুধরানোর কথা ভাবতেন না। শোনো, এনার স্টেটমেন্ট নিয়ে নাকি কাস্টাডিতে নাও। এক মিনিট দাঁড়ান, আমি কি আমার ছেলের সঙ্গে একবার দেখা করতে পারি? এখানে ডেকে পাঠাচ্ছি। না প্লিজ, এখানে না। কেন? আপনি চান না যে আপনার ছেলে আপনাকে এখানে দেখুক? ঠিক আছে, আমি যদি আপনার কথা মেনেও নিই, কি হবে তাতে? এই দুনিয়ায় কিচ্ছু লুকানো থাকে না পঙ্কজ। একদিন না একদিন আপনার ছেলেটা জানতে পেরে যাবে যে তার বাবাই তার মাকে হত্যা করেছে। একটু ভাবুন, আপনি কি করলেন আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে, ওর জীবনটা নিয়ে। বাইরে মানে কোথায় গেছে? বাবু বাইরে মানে কোনো দরকারি কাজে বাইরে গেছে। বাবা না বলে কোথাও যায় না। বাবু এবার যেতে হয়েছে বাবাকে। হ্যাঁ, তুমি ফোন করো। ফোন বাবা ফোন নিয়ে যায়নি সাথে। তুমি দুধ খেয়ে নাও। না, বাবা সব সময় ফোন সাথে নিয়েই যায়। তুমি নিশ্চয়ই কিছু বলছো না আমাকে। এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু কেন? আমি বাবার কাছে যাব। মা, এখন ভাবলে মনে হচ্ছে যে গীতা দিদিকে আরেকটু বোঝানো উচিত ছিল, পঙ্কজকে ছেড়ে দেওয়া উচিত ছিল। নিশাকে গীতার দেখাশোনা করার জন্য পাঠানোটাই উচিত হয়নি। কি বলতে পারে মা? নিশার জায়গায় পঙ্কজ অন্য কারোর প্রেমে পড়ে যেত। এসব কিছু থেকে তো একটাই কথা বোঝা যাচ্ছে, যখন কোনো দম্পতির মধ্যে ভালোবাসা শেষ হয়ে যায় আর সেটাকে বাঁচানোর জন্য হাজার চেষ্টা করার পরও যদি সেটা না বাঁচে, তাহলে সেরকম সম্পর্ক না থাকাই ভালো। মৃতদেহের সঙ্গে জীবন কাটালে পচন তো ধরবেই। দুজনেরই বয়স কম ছিল, সামনে গোটা জীবন পড়েছিল। কয়েকদিনই পুরনো আঘাত ভুলে যেত আর নতুনভাবে নতুন জীবন শুরু করতে পারত। কম করে এই তিনজনের জীবন তো নষ্ট হতো না। আসলে সেই চতুর্থ অ্যাটেম্পটও ব্যর্থ হয়েছিল। হ্যাঁ, এটা দুর্ভাগ্যের বিষয় যে গীতাকে নির্দয়ভাবে খুন হতে হলো, কিন্তু খুনের উপর ভিত্তি করে একটি সম্পর্ক গড়ে তোলার ভাবনা নিজের থেকেই ব্যর্থ প্রমাণিত হলো। এরকম একটা সম্পর্কে টিকে থাকার আদৌ কি কোনো মানে আছে, যেখানে একজন মনের কষ্টে দিনরাত মরছে আর অপরজন তাকেই মেরে ফেলার ষড়যন্ত্র রচনা করছে? এইরকম বিবাহিত জীবনে টিকে থাকার মানেটা কি, যেখানে দুজনই এই সম্পর্ক থেকে না কোনো সুখ পাচ্ছে আর না এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ রয়েছে? যদি আমরা নৈতিকতা আর ভাবনার ঊর্ধ্বে গিয়েও ভাবি, তাহলেও মানুষের মানবাধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পঙ্কজ আর নিশা যেটা করেছে তা ভালো খারাপ সুন্দর বাজে ঠিক বেঠিক যাই ছিল না কেন, কিন্তু তাদের দুজনের নিজেদের জীবন পরস্পরের সঙ্গে কাটানোর অধিকার ছিল। আমরা কোনো অবস্থাতেই পঙ্কজ আর নিশার প্রতি সহানুভূতিশীল হচ্ছি না, আর না তাদের সিদ্ধান্তকে তারিফ করছি। আমাদের কাছে এই কেসে সব থেকে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছে গীতার ক্ষেত্রে, কারণ তার থেকে তার জীবন কেড়ে নেওয়া হয়েছে। স্বামীর হঠকারিতা আর বোনের দ্বারা পিঠে ছুরি মারার যন্ত্রণা সহ্য করা সহজ ছিল না গীতার কাছে। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এই কেসে একটা বিষয় খুব দৃঢ়ভাবে সামনে উঠে আসছে, আর সেটা হলো গীতার উচিত ছিল সাহস করে নিজের জীবনের উপরে নেমে আসা এই বাস্তব সত্যিটাকে মেনে নিয়ে সরে দাঁড়ানো। তার সামনে তার নিজের, তার সন্তানের পুরো জীবন ছিল,
কিন্তু একটা ভাঙা সম্পর্ককে, একটা মিথ্যেকে নিয়ে বেঁচে থেকে লাভটা কি? এটা ভাবলেও খারাপ লাগে যে 3 বার ব্যর্থ মার্ডার অ্যাটেম্পটের সময় যদি গীতা একবার অন্তত ইঙ্গিত পেত, হিন্ট পেত যে কেউ তাকে প্রাণে মারার চেষ্টা করে চলেছে, তাহলে হয়তো ব্যাপারটা এত দূর পৌঁছতো না। পঙ্কজ, নিশা আর 4 অপরাধীকে খুনের জন্য আইপিসির 302 ধারা অনুযায়ী আর 120 ধারা অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসির জন্য গ্রেফতার করা হয়েছে। মামলা শুরু হয়েছে আর কয়েক বছর আগে পাটনা হাইকোর্ট পঙ্কজ, নিশা আর 4 জন ভাড়াটে খুনিকে যাবজ্জীবনের শাস্তি শুনিয়েছে। এখন আমি অনুপ সুনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আগামী দিন, আগামী পর্বে ঠিক এই সময়। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।